আশা করি সবাই ভালো আছো। লকডাউনে স্কুল বন্ধ, পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হচ্ছে, কেন কি পরের বছর তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ আমি অষ্টম শ্রেণীর অনুপরমাণু ও পদার্থের অবস্থা সম্পর্কে আলোচনা করব এবং প্রশ্ন উত্তরগুলো এখান থেকে তোমরা সবাই পেয়ে যাবে। চ্যাপ্টার নম্বর 2.8, অষ্টম শ্রেণী। প্রথম প্রশ্ন, পরমাণু বা অ্যাটম কথাটি কোথা থেকে এসেছে? পরমাণু বা অ্যাটম কথাটি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে। অ্যাটমস, ঠিক আছে। তো গ্রিক ভাষায় অ্যাটমস কথার অর্থ কী? গ্রিক ভাষায় অ্যাটমস কথার অর্থ হলো যাকে আর ভাঙা যায় না, তাই না? যাকে আর ভাঙা যায় না। ডাল্টনের পরমাণুবাদ, সবাই জানো পরমাণুবাদ কে আবিষ্কার করেছিলেন? ডাল্টন, জন ডাল্টন। তো ডাল্টন কত সালে এই পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন? 1808 খ্রিস্টাব্দে। 1808 খ্রিস্টাব্দে। দেখো উত্তরগুলো লাল কালি দিয়ে সুন্দর করে রঙিন করে দেওয়া আছে। পরমাণুবাদের মূল বক্তব্য কী? ডাল্টন যে পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন সেই পরমাণুবাদের মূল বক্তব্য হলো পরমাণু মৌলের অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। একই মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে এক হয়, আবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুরা ভর ও রাসায়নিক ধর্মে আলাদা হয়। মৌলের পরমাণুরা রাসায়নিক বিক্রিয়ার সময় পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এগুলি ছিল ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অনুবাদকে কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন? 1811 সালে ইতালির অ্যামেদিও অ্যাভোগাড্রো নামক এক বিজ্ঞানী তিনি এই অনুবাদ প্রকাশ করেছিলেন। পরমাণু কি অবিভাজ্য? না, পরমাণু কিন্তু বিভাজ্য। এটি অবিভাজ্য কণিকা নয়, এটিকে ভাঙা যায়। পরের প্রশ্ন, পরমাণুকে ভাঙলে কি কি কণা পাওয়া যাবে? পরমাণুকে ভাঙলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাওয়া যাবে। এছাড়া আরও কণা আছে, পজিট্রন, ম্যাসিট্রন ইত্যাদি। তো প্রধান যে তিনটি কণা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটনকে যদি আমরা পি বলি, প্রোটনকে যদি আমরা পি বলি, ইলেকট্রনকে ই বলি, নিউট্রনকে এন, তাহলে প্রোটনের পি, ইলেকট্রনের ই আর নিউট্রনের এন কি তৈরি হলো? একটা ওয়ার্ড তৈরি হলো পেন। পি ফর প্রোটন, ই ফর ইলেকট্রন, এন ফর নিউট্রন। তাহলে পরমাণুর প্রধান তিনটি কণাকে আমরা সংক্ষেপে কি বলবো মনে রাখার জন্যে? পেন, পিইএন। পি ফর প্রোটন, ই ফর ইলেকট্রন, এন ফর নিউট্রন, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, কোন দুটি কণার ভর সমান? অর্থাৎ এই প্রোটন ইলেকট্রনের মধ্যে, প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে কোন দুটি কণার ভর সমান? প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান। প্রোটন ও নিউট্রন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? প্রোটন ও নিউট্রন ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ ভারী। আচ্ছা, এই যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন প্রত্যেকটি কণার আধান লিখতে হবে। তো প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক প্লাস, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক মাইনাস, আর নিউট্রন কিন্তু নিস্তড়িত, অর্থাৎ না আছে ধনাত্মক না আছে ঋণাত্মক, আধানহীন। ইলেকট্রন কে কত সালে আবিষ্কার করেছিলেন? 1897 সালে জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, আর নামকরণ করেছিলেন কিন্তু বিজ্ঞানী জর্জ স্টোনি। প্রোটন আবিষ্কার করেছিলেন 1913 সালে রাদারফোর্ড। রাদারফোর্ড আবিষ্কার করলেও 1920 সালে কিন্তু এই নামকরণ করেছিলেন প্রোটন। কে কত সালে নিউটন আবিষ্কার করেছিলেন? 1932 সালে স্যাডউইক হলেন রাদারফোর্ডের স্টুডেন্ট। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যা জানো লেখো। সৌরজগতে
সৌরজগতের মতো পরমাণুর বেশিরভাগই ফাঁকা। পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে অবস্থিত। এই স্থানের নাম কেন্দ্রক বা নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। দেখো, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে, একে নিউক্লিয়ন বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিয় বল কাকে বলে? যে বল নিউক্লিয়াসে একাধিক প্রোটন ও ধনাত্মক তড়িৎযুক্ত কণাকে একসঙ্গে ধরে রাখে, তাকে নিউক্লিয় বল বলে। এই আকর্ষণ বল বিকর্ষণ বল অপেক্ষা অনেক বেশি শক্তিশালী। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন উপস্থিত আছে সেই প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলে। ভর সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক মৌলের কোথায় লেখা হয়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা। মৌলের ভর সংখ্যা মৌলের বাম দিকের উপরে ও পরমাণু ক্রমাঙ্ক বাম দিকে নিচের দিকে অথবা ডান দিকে নিচের দিকে লেখা যেতে পারে। আবার ডান দিকে উপর দিকে ভর সংখ্যাও লেখা যেতে পারে। যেমন ধরো নাইট্রোজেন পরমাণুর 7টি প্রোটন ও 7টি নিউট্রন আছে। তাহলে নিউক্লাইডটি কেমন হবে? দেখতে পাচ্ছ এখানে, দেখো বাম দিকে উপরে রেখেছি 14, এনটা মাঝখানে, নিচের দিকে 7। তাহলে এখান থেকে উপরে যেটা আছে, দেখো আমি যেটা কালার করে দিচ্ছি, এই 14টা হচ্ছে ভর সংখ্যা, হ্যাঁ, আর এই 7 হচ্ছে কি? পরমাণু ক্রমাঙ্ক। এই ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে কিন্তু আবার মৌলটির নিউট্রন সংখ্যা পেয়ে যাও। তাহলে বলো তো এখানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? খুবই সহজ ব্যাপার, কেননা আমরা তো জানি একটি মৌলের পরমাণুতে যে কটি প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাহলে তো পরমাণু নিস্তড়িত হবে না। অতএব এর ইলেকট্রন সংখ্যা অবশ্যই 7টি। কারণটা হলো পরমাণু ক্রমাঙ্ক 7, আর পরমাণু ক্রমাঙ্ক মানেই হলো প্রোটন সংখ্যা। চলো, লিথিয়ামের 3টি প্রোটন ও 3টি নিউট্রন থাকে, তাহলে ভর সংখ্যা কত হবে, আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো, তাহলে ভর সংখ্যা কী করতে হয় না, প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করতে হয়। তাহলে 3 আর 3 যোগ করলে 6 পেলাম। আর পরমাণু ক্রমাঙ্ক হলো 3, প্রোটন সংখ্যা যে কটা সেটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর ইলেকট্রন সংখ্যা অবশ্যই 3। বোঝা গেল? চলো, এবার দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 এবং ভর সংখ্যা 23। বলো তো মৌলটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? তাহলে আমরা কী বার করতে হবে? আমাদের 3টে প্রধান কণিকাগুলো বার করতে হবে। কেমন? তো চলো, খুব সিম্পল ব্যাপার। দেখো, পরমাণু ক্রমাঙ্ক ওই মৌলের প্রোটন সংখ্যা। কেমন? পরমাণু ক্রমাঙ্ক হলো ওই মৌলের প্রোটন সংখ্যা। তাহলে এখানে যদি পরমাণু ক্রমাঙ্ক 11 হয়, তাহলে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রনও 11। আর নিউট্রন সংখ্যা আগেই বলেছি, ভর সংখ্যা থেকে আমি প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলেই নিউট্রন সংখ্যা পেয়ে যাও 12টি। ম্যাগনেসিয়াম Mg, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা একই এবং তা হচ্ছে 12। তাহলে এর ভর ও পরমাণু ক্রমাঙ্ক কত? ভর সংখ্যা তাহলে যোগ করবো, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা একই মানে 12, তাহলে 12 12 24 হয়ে যাবে। আর পরমাণু ক্রমাঙ্ক কত হয়ে যাবে? 12। আর এর ইলেকট্রন হয়ে যাবে 12। সোজা আছে। ক্লোরিনের ভর সংখ্যা 35, ইলেকট্রন সংখ্যা 17 হলে এই মৌলের প্রোটন, পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 17 হলে প্রোটন সংখ্যা হবে 17, পরমাণু ক্রমাঙ্ক হবে 17, নিউট্রন সংখ্যা হবে, আগে বলেছি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দেবে, তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত হবে? 18। কেমন?
চলো এবার তিনটে গুরুত্বপূর্ণ বিষয়, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। তাহলে এই টোপ, বার আর টোন মনে রাখবে, তাহলে মুখস্থ করতে সুবিধা হয়। যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বলে। যেমন প্রোটিয়াম, একটি প্রোটন, ভরও এক। ডয়টেরিয়াম, একটি প্রোটন, ভর 2। ট্রাইসিয়াম বা ট্রিটিয়াম বলে অনেকে, ট্রাইসিয়াম, একটি প্রোটন ও ভর হচ্ছে 3। এরা সবাই হাইড্রোজেন আইসোটোপ। হ্যাঁ, এরা সবাই হাইড্রোজেন আইসোটোপ। কেন না প্রোটন সংখ্যা সবার ক্ষেত্রে এক। তাহলে কি বলেছিলাম, যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, কেন না নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য, তাদেরকে আমরা আইসোটোপ, প্রোটন, খেয়াল রাখবে। চলো এবার আইসোবার কাকে বলে। বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরে আইসোবার বলে। তাহলে ভরটা আলাদা, এই যে বার, র, ভর, হ্যাঁ, বারে র আছে আর ভর র মনে রাখার জন্য। যেমন হাইড্রোজেনের হচ্ছে, দেখো ট্রাইসিয়াম কি, এর ভর 3 আর এখানে প্রোটন 1। হিলিয়ামেরও কিন্তু ভরটা 3, প্রোটন সংখ্যা 2 বা পারমাণবিক ক্রমাঙ্ক 2। তাহলে এই দুটোকে আমার পরস্পরের আইসোবার বলবো। আবার দেখো কার্বনের ভর 14, নাইট্রোজেনের ভরও 14, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা আলাদা, কার্বনের 6, নাইট্রোজেনের 7। যেহেতু ভর সংখ্যা একই, তাই এই দুটোকে আমরা বলছি আইসোবার। আবার তোমরা দেখো আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম, আর্গনের ভর 40, পটাশিয়ামের ভর 40, ক্যালসিয়ামের ভর 40। তাহলে এরা কিন্তু পরস্পরের আইসোবার, যদিও এদের পারমাণবিক সংখ্যাটা আলাদা, 18 আছে, 19 আছে, 20 আছে। বোঝা গেল? চলো আইসোটোন কাকে বলে, টোন। তাহলে কী বাকি আছে এবার, দন্তানো, নিউট্রন। আবার যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন ও ভর সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদের পরস্পরকে আইসোটোন বলে। যেমন ফসফরাসের ভর সংখ্যা 31, সালফারের ভর সংখ্যা 32। আবার পারমাণবিক সংখ্যা 15, সালফারে হচ্ছে 16। কিন্তু আমরা এই ভর সংখ্যা থেকে যদি এই পারমাণবিক সংখ্যা বিয়োগ করি, কত পাবো, নিউট্রন 16টি, আর সালফারের নিউট্রন সংখ্যা 16টি, তাই এটা হচ্ছে আইসোটোন। বোঝা গেল? হ্যাঁ, প্রোটন ও ভর সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে আমরা আইসোটোন বলছি। উদাহরণ হবে ফসফরাস ও সালফারাস। এবার প্রশ্ন হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের সঙ্গে 1 মিলিমিটার দৈর্ঘ্যের সঙ্গে হাইড্রোজেন পরমাণু ব্যাস তুলনা করো। তোমরা স্কেল দেখেছো নিশ্চয়ই, ওখানে সেন্টিমিটার দেওয়া থাকে। তো 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটারকে আমরা যদি গুনি তাহলে দেখবো 10টি ভাগে ভাগ করা যাচ্ছে, তাহলে প্রত্যেকটি ভাগ হচ্ছে 1 মিলিমিটার। বোঝা গেল 1 মিলিমিটার দৈর্ঘ্যটা? তো স্কেলের 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার। আর এই মিলিমিটার, হ্যাঁ, হাইড্রোজেনের পরমাণু ব্যাসের তুলনায় 1 কোটি গুণ বড়। হাইড্রোজেনের পরমাণুর ব্যাসের তুলনায় এই 1 মিলিমিটার হচ্ছে 1 কোটি গুণ বড়। তাহলে বোঝা গেল? 1 মিলিগ্রাম সোনাতে পরমাণু সংখ্যা 3 × 10⁻18। আবার 1 মিলিগ্রাম হিলিয়াম পরমাণু সংখ্যা হচ্ছে তার 50 গুণ। কেন বলো তো এরকম হলো? কারণ হচ্ছে হিলিয়াম অনেক হালকা আর সোনা অনেক বেশি ভারী। তাহলে 1 মিলিগ্রাম হিলিয়াম পরমাণুতে পরমাণু সংখ্যা হলো 50 × 3 × 10⁻18, সেখানে সোনাতে হচ্ছে 3 × 10⁻18। অণু কীভাবে তৈরি হয়? পরমাণু জুড়ে জুড়েই কিন্তু অণু তৈরি হয়। কেমন? পরমাণুর সাথে পরমাণু নিউক্লিয়াসের আকৃতির সম্পর্ক কী? দেখো, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস যদি 1 সেন্টিমিটার হয় তাহলে পরমাণুর ব্যাস হবে 1 কিলোমিটার। বুঝতে পারছো তো? ভেবে দেখো, বেশ অবাক লাগবে। পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস যদি 1 সেন্টিমিটার হয় তাহলে পরমাণুর ব্যাস হবে 1 কিলোমিটার। পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? প্রোটন আর নিউট্রন, তাই তো?
ঠিক আছে। পদার্থের অণু ও পরমাণুরা কীভাবে থাকে? অবশ্যই গতিশীল অবস্থায় থাকে। পদার্থের তিনটি অবস্থার মধ্যে গ্যাসের মধ্যে অণু ও পরমাণুর গতি বেশি, তারপরে তরল, সবশেষে কঠিন পদার্থ। কঠিনের নিজস্ব আকার ও আয়তন আছে, তরলের আয়তন থাকলেও আকৃতি নেই। আবার গ্যাসের মধ্যে অণু ও পরমাণু দুরন্ত গতির জন্য নেই কোনো আকার, নেই কোনো আয়তন। খেয়াল রাখবে, গ্যাসের কিন্তু কোনো আকার নেই, আবার আয়তন নেই। তরলে শুধু আয়তন আছে, আকৃতি নেই। আর কঠিনের নিজস্ব আকার আছে, আবার আয়তনও আছে। কেন এরকম হচ্ছে? একটাই, অণু পরমাণুর গতির জন্যে। অণু পরমাণুর মধ্যে, কঠিন পদার্থের মধ্যে এই অণু পরমাণুর গতি কম, তার থেকে গতি একটু বেশি তরল পদার্থের মধ্যে, আর সব থেকে বেশি গ্যাসীয় পদার্থের মধ্যে। তো এই যে পদার্থ অবস্থার পরিবর্তন হয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এখানে উষ্ণতার একটা বিরাট ভূমিকা থাকে। সেই ভূমিকাটা দেখো। প্রশ্ন হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তনে উষ্ণতার ভূমিকা কী? কঠিন পদার্থের তাপমাত্রা বাড়লে গলে গিয়ে তরল হয়ে যায়, যাকে আমরা গলন বলি। কঠিন পদার্থের তাপমাত্রা বাড়লে গলে গিয়ে সেটা তরলে পরিণত হয়, গলন যাকে বলছি। আবার তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়, যাকে আমরা স্ফুটন বলি। তবে কিছু কিছু পদার্থকে উত্তপ্ত করলে তা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। তোমরা কর্পূর বা আয়োডিন বা ন্যাপথলিন দেখেছো, বা কঠিন কার্বন ডাইঅক্সাইড দেখেছো, এরা কিন্তু সরাসরি বাষ্পীভূত হয়, এরা কিন্তু তরল পরিণত হয় না। তাহলে এদিকে কি তরল করা যায় না? না, এটা ভুল। তরল অবশ্যই করা যাবে, একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে রাখতে হবে, তবে এটা তরল হয়ে যাবে। উপযুক্ত উষ্ণতা ও খুব কম চাপে বরফেরও জলীয় বাষ্প উৎপন্ন হয়। দেখেছো তো, বরফ থেকে যা সাদা সাদা ধোঁয়াগুলো উড়ে যায়, এটাই। এবার দেখো, পদার্থের চতুর্থ অবস্থা কী বলে? পদার্থের চতুর্থ অবস্থাকে কী বলে এবং এই অবস্থা ব্যাখ্যা করো। পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। বিজ্ঞানী উইলিয়াম ক্রুক সেটা আবিষ্কার করেছিলেন। আসলে গ্যাসকে উত্তপ্ত করলে অণু পরমাণুগুলি ভেঙে পরমাণুতে পরিণত হয়। এরপর পরমাণু ভেঙে ইলেকট্রনগুলিও আলাদা হয়ে যায়। তো এই ইলেকট্রনগুলো যখনই আলাদা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গতিতে দৌড়দৌড়ি করছে অণু ও পরমাণু ও ইলেকট্রন। এই অবস্থাকে আমরা বলছি প্লাজমা। এই প্লাজমা হলো সূর্য ও তারাদের উপাদান। এই প্লাজমা হচ্ছে সূর্য ও তারাদের উপাদান। খুব বিষয়টা ভালো করে খেয়াল করবে। আমরা যদি গ্যাসকে উত্তপ্ত করি, তাহলে সেটা অণুগুলি ভেঙে যায়। কিসে ভাঙবে? পরমাণুতে পরিণত হয়ে যাবে। এবার পরমাণুকে যদি আমরা উত্তপ্ত করি, সেটা ইলেকট্রনগুলিও আলাদা হয়ে যাবে এবং প্রচণ্ড গতিতে দৌড়দৌড়ি করছে অণু, পরমাণু ও ইলেকট্রন। এই যে অবস্থা তৈরি হচ্ছে গ্যাসের মধ্যে, একে বলছি আমরা প্লাজমা। ঠিক আছে? সূর্যকেন্দ্রের প্লাজমার তাপমাত্রা কত? প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো যে অণু দিয়ে যৌগ তৈরি হয়, কিন্তু আয়ন দিয়েও কিন্তু যৌগ তৈরি হয়। যেমন নুন, পোড়া চুন, কস্টিক সোডা, কলিচুন, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি। তাহলে দেখলে এই 2.2 যে চ্যাপ্টারটা ছিল তোমাদের বিজ্ঞানে, এতগুলো প্রশ্ন রয়েছে এর মধ্যে। এগুলো খুব ভালো করে অভ্যাস করো এবং পরীক্ষার জন্য তৈরি করো, কারণ ফাইনাল পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এগুলো তোমাদের অনুপরমাণের একটা পার্ট, এগুলো না পড়লে পরবর্তী ক্লাসে কিন্তু ভালো করে তৈরি করতে পারবে না। ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সমস্ত আপডেটগুলো আগে পাওয়ার জন্য প্রস্তুত থাকবে।